নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আজ নিজের রুমে যেতে হাত পা কাঁপছে। এর জন্য দায় আমার মামাতো বোন কর্নিয়া। কি হয়েছিল একটু বুঝিয়ে বলি। আজ আমার মামাতো বোন কর্নিয়ার বিয়ে ছিল। আমি আব্বু আম্মুর সাথে বিয়েতে গিয়েছিলাম। এরপর নিজের মামাতো বোনের বিয়ে কোথায় 1 মাস আগে আসবে, তা বিয়ের দিন আসলে? অফিস থেকে ছুটি পেয়েছি আজকেই। অন্যের কাজ করি, চাইলেই তো আর আসা যায় না যখন তখন। তোর বন্যাকে দেখতে হিরো আলমের মতো শুনলাম। আমি এখনো দেখিনি। না তো আমার এই বিয়ে করার ইচ্ছা আছে, আর না ওই ছেলেকে দেখার। বিয়ে করবি না তাহলে মামাকে কেন বলিসনি আগে? একটু পর বিয়ে আর এখন কি বলছিস তুই এসব? আমি এত কিছু জানি না। তুমি যেভাবে পারো বিয়েটা বন্ধ করো ভাইয়া। পাগল হয়ে গেছিস নাকি? মামাকে আমি জমের মতো ভয় পাই। আমি কিছু করতে পারবো না। আর শোন, মামা তোর ভালো তোর থেকে বেশি চায়। ছেলে ভালো না হলে মামা এখানে বিয়ে দিত না। চোখ বন্ধ করে বিয়েটা করে নে, তোর ভালো হবে। এসো আমার সাথে। বলে কন্যা আমার হাত ধরে টেনে মামা রুমে নিয়ে যায়। আব্বু আম্মু মামা আর মামি বসে আছে। আমাদের দেখে মামা কিছু সময় আমাদের হাতের দিকে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে বলে, কিরে, দুটোই একসাথে এখানে? আর কর্নিয়া, তুই এখনো পার্লারে যাসনি কেন? আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আসিফ ভাইয়াকে, আর আসিফ ভাইয়া আমাকে ভালোবাসে। কন্যার কথা শুনে আমি আর পারছি না। এক ছুটে এখান থেকে পালিয়ে যাই। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থায়। কি বলছে এই মেয়ে? আজ আমাকে হসপিটালে পাঠাবে, আমি 100% শিওর। মামার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে দেখি মামা আমার দিকেই তাকিয়ে আছে। তোরা একে অপরকে ভালোবাসিস মানে? পাগল হয়ে গেছিস? একটু পর তোর বিয়ে অন্য জায়গায় কর্নিয়া, আর এখন এসে বলছিস তোরা এই কথা? থাম তুই বোন, আমি দেখছি। আসিফ, কর্নিয়া যা বলছে নাকি ঠিক? আমার এখন কি বলা উচিত আমি ভুলে গেছি। আমি তো কখনো ওকে নিয়ে সব ভাবিনি। মামা আমার দিকে তাকিয়ে আছে জবাবের জন্য। আমি না বলতে যাব তার আগেই কন্যা বলে, আব্বু, আমরা তোমাকে মিথ্যা কথা কেন বলবো? আমরা চাইলেই পালিয়ে যেতে পারতাম, কিন্তু তাতে তোমাদেরই সম্মান নষ্ট হবে। তাই তোমাদের জানালাম। এখন তোমরা ঠিক করো, আমরা সুখী হব না দুঃখী। তোরা আগে আমাকে কেন জানানি না? আচ্ছা তোরা যা, আমি দেখছি কি করা যায়। আর কে পায় তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ি। কন্যার রুমে এসে বলি, তুই আমাকে মিথ্যে কেন বললি? আমরা তো কেউ কাউকে ভালোবাসি না। বিয়ে ভাঙার জন্য আর কোনো রাস্তা ছিল না। এখন চুপচাপ এখানে বসে থাকো। বিয়েটা ভেঙে গেলেই হয় এখন। ভয়ে আমার হাত পা কাঁপছে। একদিকে মামার ভয়, অন্যদিকে আব্বু আম্মুর ভয়। কিছু সময় পর আব্বু আম্মু, মামা আর মামি একজন হুজুর টাইপ লোক নিয়ে কন্যার রুমে আসে। এটা দেখে আমি কন্যার দিকে তাকাই। ও চোখের ইশারায় চুপ থাকতে বলে। এখন তো তোর বিয়ে হবে, আর চুপচাপ দুজনে বাসায় চলে যা, বাকিটা আমি সামনে নেব। মামার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে যাই। বিয়ে খেতে এসে এখন বিয়ে করতে হবে? সবাই কন্যার পাকনামির জন্য। কি আর করার, ইচ্ছে না থাকার পরেও বিয়ের জন্য রাজি হয়ে যাই। কাজী সাহেব খাতাটা এগিয়ে দিয়ে বলে সাইন করতে। সাইন করার জন্য সাথে সাথে আমার পরাণ পাখিটা উড়ে চলে গেল। বিয়েও সম্পূর্ণ হয়ে যায়। বেচারার মতো বসে আসি কন্যার রুমে। মামি আর আম্মু কন্যাকে নিয়ে যায়। আম্মু আর ফুপি আমাকে আম্মুর রুমে নিয়ে আসে। এরপর আম্মু আলমারি থেকে একটা শাড়ি বের করে আমাকে পরিয়ে দেয়। কি ভাবলাম আর কি হয়ে গেল। আম্মু আর ফুপি আমাকে হালকা সাজিয়ে দেয়। এরপর ফুপা আর ফুপির সাথে চলে আসি তাদের বাসায়। সব আত্মীয়র মধ্যে খবর ছড়িয়ে গেছে আমি আর আসিফ ভাই পালিয়ে বিয়ে করে নিয়েছি। আব্বুকে আমার জন্য অনেক কথা শুনতে হয় ওই ছেলের বাসা থেকে। রাত 9টা বাজলে ফুপি আমাকে আসিফ ভাইয়ের রুমে রেখে চলে যায়। আমি হাত পা একসাথে করে বসে আছি। আম্মু এসে বলে রুমে যেতে, আর এখন দরজার সামনে দাঁড়িয়ে আছি। আর কিছু না ভেবে রুমের ভেতরে ঢুকে পড়ি। কর্ণি আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমি কিছু বলতে যাব, তার আগেই ও বলে, দেখো, তোমাকে আমি বিয়ে করতে চাইনি। আমি ভেবেছিলাম ওসব বললে আব্বু শুধু বিয়েটা ভেঙে দিবে, কিন্তু তোমার সাথে বিয়ে দিয়ে দিবে এটা আমি ভাবিনি। আমি হৃদয়কে ভালোবাসি। ও পড়ালেখা করার জন্য কানাডা গেছে। 1 বছর পর দেশে ফিরবে। আমার লাইফের 12টা বাজিয়ে এখন বলছিস অন্য একজনকে ভালোবাসিস? এই ছেলের কথা মামাকে বললেই তো হতো। তাহলে আমার ওপর এত বড় বোঝা চাপিয়ে দিত না। তুমি তো আব্বুকে চিনো। এখন হৃদয়ের কথা বললে আমাকে মেরেই ফেলবে। প্লিজ 1 বছর আমাকে তোমার বউ হিসেবে এখানে থাকতে দাও। আর হৃদয়ের কথা কাউকে বলো না। ঠিক আছে, বলবো না, তবে একটা শর্ত আছে। আমি তোমার সব শর্তে রাজি। বলো তোমার কি শর্ত? তুই হৃদয়ের সাথে যাবার আগে তোর বান্ধবী স্বপ্নার সাথে আমার সেটিং করিয়ে দিতে হবে। তুমি স্বপ্নাকে পছন্দ করো? তোদের বাসায় যেতামই তো শুধু ওকে দেখার জন্য। এটা যদি
অনেক কষ্ট হবে, তবুও আমি তোমাকে কথা দিলাম আমি যেভাবে পারি স্বপ্নের সাথে তোমার লাইন করিয়ে দিব। ঠিক আছে, এখন গিয়ে সোফায় শুয়ে পড়, আমার খুব ঘুম পাচ্ছে। আমি সোফায় ঘুমাতে পারি না, তুমি গিয়ে সোফায় ঘুমাও, আমি বেডে ঘুমাবো। আমার রুম আমার বেড, আমি গিয়ে সোফায় ঘুমাবো? এটা কখনো হবে না, সর সামনে থেকে। বলেই আসিফ ভাই গিয়ে বেডে শুয়ে পড়ে। কি আর করার, ফাঁদে পড়ে গেছি। একটা কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়ি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। শয়তানটা কি আরামে ঘুমাচ্ছে। এপাশ ওপাশ করেই কেটে যায় রাতটা। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। ফুপি টেবিলে খাবার সার্ভ করছে। কিরে, ঘুম ভেঙে গেছে? আসিফ কোথায়? তোমার ছেলে এখনো ঘুমাচ্ছে ফুপি। এখন আর ফুপি বলা চলবে না, এখন থেকে আসিফের মতো তুইও আমাকে আম্মু বলে ডাকবি। ঠিক আছে আম্মু, তুমি বসো, আমি বাকিগুলো করছি। ফুপি আমাকে কিছু করতে বারণ করে, কিন্তু আমি ফুপিকে জোর করে বসিয়ে বাকি খাবার কাজের মেয়ের সাথে টেবিলে এনে রাখি। এর মধ্যেই ফুপা আর আসিফ ভাই চলে আসে নিচে। সবাই খেতে বসে পড়ে। আমি সবার টেবিলে খাবার সার্ভ করে দিতে থাকি। ফুপা বলে, একদিনেই সব কাজ করতে শুরু করেছিস? আমি মুচকি হাসি। ফুপা আসিফ ভাইকে জিজ্ঞেস করে অফিস থেকে কত দিনের ছুটি এনেছে। এই তো আব্বু, 2 দিনের জন্য, গতকাল আর আজকের জন্য। কাল থেকে আবার অফিসে যেতে হবে। অফিসে কল করে ছুটি আরও বাড়িয়ে নে। পরশু তোদের বিয়ে উপলক্ষে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করব আমরা। আম্মু, এখন ওসবের কি দরকার? আর বিয়ে তো হয়ে গেছে, বাদ দাও না এগুলা। আমার একমাত্র ছেলের বিয়ের কোনো অনুষ্ঠান হবে না? তোকে যেটা বলেছি সেটা কর, আর কোনো কথা না। গেয়া বেশ পানিকে নিছে, সবাইকে জানিয়ে লাভ কি হবে? কিছুদিন পর কন্যা যখন ওর বয়ফ্রেন্ডের সাথে পালাবে তখন বুঝবে। কিছু না বলে চুপচাপ নাস্তা করে নেই। নাস্তার শেষে আব্বুর সাথে রুমে এসে গল্প করছি। কন্যা আম্মুর সাথে সব কিছু গোজাচ্ছে। হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হয়। রুমে এসে দেখি কন্যা রুমে নেই। মাত্রই তো রুমে আসলো, গেল কোথায়? ব্যালকনিতে এসে দেখি কন্যা চোখ বন্ধ করে ব্যালকনি থেকে বাহিরের হাত বাড়িয়ে রেখেছে। বৃষ্টির পানির ফোঁটা অনুভব করছে। আমার চোখ যায় কন্যার নাভিতে, কোমর থেকে শাড়ি আঁচল সরিয়ে গেছে। বৃষ্টির ফোঁটার কিছু কিছু কন্যা মুখের ওপর পড়ছে। খুব সুন্দর আর মায়াবী লাগছে কন্যাকে। আমার চোখ ওর দিক থেকে কিছুতেই সরাতে পারছি না। আমি ভুলেই গেছি কন্যা অন্য কাউকে ভালোবাসে। এক দৃষ্টিতে তাকিয়েছি কন্যার দিকে। বৃষ্টির বিন্দু বিন্দু পানি কন্যার মুখের মুক্তার দানার মতো লাগছে। হঠাৎ মনে হচ্ছে কেউ আশেপাশে আছে আমার। ঘুরে ফিরে তাকিয়ে দেখি আসিফ ভাই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। চোখের পলকে পড়ছে না। আমি আসিফ ভাইয়াকে কাছে গিয়ে তুড়ি বাজাতেই থতমত খেয়ে যায়। এমন করে তাকিয়ে কি দেখছিলে? কই কিছু না তো। তোকে রুমে দেখলাম না, তাই এখানে আসলাম। সেটা তো বুঝলাম, তাহলে হঠাৎ করে এমন করে তাকিয়েছিলে কেন? দেখো, আমি আগেই বলে দিচ্ছি, তুমি আমার প্রেমে পড়ে কষ্ট পেলে আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি কখনো তোর প্রেমে পড়বো না। আমি তোর বান্ধবী স্বপ্নাকে ভালোবাসি। তুই তো এখনো কিছু করলি না। স্বপ্ন ওর মামার বাসায় গেছে, বাসায় আসলে আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আম্মু হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি। তোর কোনো সমস্যা নেই তো এই অনুষ্ঠান করলে? ফুপি যা করতে চাইছে করতে দাও, সময় হলে আমরা সবটা জানিয়ে দিব। পরে যদি হিতে বিপরীত হয় তাহলে কি হবে? 2 পরিবারের ইমোশন নিয়ে খেলা কি ঠিক হবে? তুমি তাহলে কি করতে চাও? সবকিছু জানিয়ে দিলে এখন আরো বেশি সমস্যা হবে। আর তাছাড়া ও এখন কিছুতেই আসতে পারবে না, আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। তুই তো তাকে কল করে ওর বাসায় চলে যেতে পারিস। ওর বাসায় আমাদের কথা এখনো জানায়নি। প্লিজ আমাকে তুমি 1 বছর সময় দাও। ঠিক আছে, এখন রুমে আয়। আম্মু বলো শপিংয়ে যেতে তোকে নিয়ে। আমি ঠিক আছে বলে আসিফ ভাইয়ার সাথে রুমে চলে আসি। আমাকে রেডি হতে বলে ভাইয়া বাইরে চলে যায়। আমি ওয়ার্ড্রোব খুলে একটা শাড়ি নিয়ে পরে নেই। এরপর রুম থেকে বের হয়ে নিচে যেতে গেলে আসিফ এসে সামনে দাঁড়িয়ে আমার দিকে ভালো করে তাকিয়ে হাসতে থাকে। কি হলো, হাসছো কেন? তুই কি শাড়ি পরেছিস নাকি শাড়ি তোকে পরেছে? আমি শাড়ি পরেছি। কেন, ঠিক করে পরতে পারিনি? শাড়ি কুচি ঠিক করে পরতে পারিস না তুই? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা রুমে আয়, আমি তোর শাড়ি কুচি ঠিক করে দিচ্ছি। আমি আসিফ ভাইয়ার সাথে রুমে চলে আসি। আসিফ ভাইয়া আমার সামনে বসে কুচি ঠিক করতে থাকে। আমি এক পলকে আসিফ ভাইয়ার দিকে তাকিয়ে আছি।
খুব যত্ন করে আমার শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করে আমার হাতে দিয়ে বলে গুজে নিতে। আমি মুচকি হেসে কুচি নিয়ে গুজে নিই। তুই নিচে যা, আমি চেঞ্জ করে যাচ্ছি। কর্নিয়া ঠিক আছে বলে চলে যায়। আমি ওয়ার্ড্রোব খুলে একটা শার্ট আর প্যান্ট বের করে পরে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে রুমে থেকে বের হয়ে নিচে চলে আসি। আমার বৌমা যা যা পছন্দ করে সব কিছু নিয়ে আসবি। আমাকে ফকির করার ধান্দা হচ্ছে? ঠিক আছে, কি আর করার। আমার কথা শুনে আম্মু আর কর্নিয়া হাসতে থাকে। কর্নিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি শপিং মলে। ফুপি তো বলল আমার যা যা পছন্দ তাই নিতে। আমি কি তাহলে তাই করব? কি আর করব, বাসায় গেলে তো আম্মু দেখতে চাইবে। তোর যা পছন্দ হয় নিয়ে নে। আমি মুচকি হেসে শাড়ির দোকানে ঢুকে শাড়ি দেখতে থাকি। একটা সবুজ রঙের শাড়িতে চোখ আটকে যায়। আসিফ ভাইকে জিজ্ঞেস করি এটা কেমন। আসিফ ভাইয়া বলে ভালো। দুজনে নিজেদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে বাসায় যেতে চাইলে আসিফ ভাইয়া বলে লাঞ্চ করে তারপর বাসায় যাই। মেয়েদের সাথে শপিং করতে আসলে জীবন শেষ। সেই সকালে এসেছি আর এখন প্রায় বিকেল হতে চললো। আমি হাসতে হাসতে আসিফ ভাইয়াকে নিয়ে চলে আসি একটা রেস্টুরেন্টে। দুজন লাঞ্চ করে বাসায় চলে আসি। ফুপি দেখতে থাকে সবকিছু। ফুপির সবকিছু পছন্দ হয়। সবকিছু নিয়ে রুমে চলে আসি। আজ আমার আর কন্যার বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। পুরো বাসা সাজানো হয়েছে। মামা মামিও এসেছে, স্বপ্নাও এসেছে, কিন্তু সাথে একটা ছেলে। আমি কন্যাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলি, স্বপ্নার সাথে ওই ছেলেকে। তোমার জন্য ব্যাড নিউজ। গতকাল স্বপ্নার কাবিন হয়ে গেছে ওর খালাতো ভাইয়ের সাথে। তাহলে আমার লাইন বন্ধ হয়ে গেল? সমস্যা নেই, আমার আরো বান্ধবী আছে। আমি তোমাদের বাসা থেকে যাওয়ার আগে কারো না কারোর সাথে তোমার লাইন করিয়ে দিব। থাক, তোকে আর এত কষ্ট করতে হবে না। এখন চল এখান থেকে। দুজনে স্টেজে এসে বসি। সবাই এসে আমাদের অভিনন্দন জানাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 10টা বেজে যায়। আব্বু আমার কাছে এসে বলে তোর কপালটা অনেক ভালো মা, আসিফের মতো স্বামী পেয়েছিস, ভালোবেসে দুজন বিয়ে করেছিস। কখনো এমন কিছু করিস না যাতে মানুষ তোর ফুপিদের দিকে আঙুল তোলায়, আমাদের নিয়ে বাজে কথা বলে। তোকে সুখী থেকে মরতে চাই মা। আব্বুর কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমি কিছু না বলে আব্বুকে জড়িয়ে ধরি। আব্বু আমাকে বুক থেকে তুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দেয়। এরপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যায়। রুমে এসে দেখি কন্যা ওয়ার্ড্রোব থেকে কিছু বের করছে। কিরে, এখন আবার কি খুঁজছিস? হঠাৎ কন্যা আমার দিকে ঘুরতেই দেখি ওর হাতে দুটো বিয়ারের বোতল। কিরে, এগুলো দিয়ে কি করবি? দুজন একসাথে বিয়ার খাবো। পাগল নাকি তুই? বিয়ার খেয়ে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, দরজা বন্ধ করে এসে এখানে বসো। কর্নিয়ার জোড়াজুড়িতে দরজা বন্ধ করে এসে বেড়ে বসি। কর্নিয়া বিয়ারের বোতল খুলে আমার হাতে একটা সময় দিয়ে অন্যটা ও খেতে থাকে। দুজনে পুরো বোতল শেষ করি। কর্নিয়া গিয়ে আরও দুইটা নিয়ে আসে। খেতে খেতে দুজনে 6 বোতল শেষ করি। কিছু সময় পর মাথা ঘুরতে থাকে, চোখে সব কিছু ঝাপসা দেখতে থাকি। দুজনের চোখে নেশা ভর করেছে। কেমন এক ঘোরের মধ্যে চলে যাচ্ছি দুজনই। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যেতে থাকি। আমি ওর গলা জড়িয়ে ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। ধীরে ধীরে দুজনে নিজেদের হুঁশ হারিয়ে একে অপরের মাঝে হারিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে নিজের দিকে তাকিয়ে দেখি নিজের অবস্থা দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পাশে দেখে দেখি কর্নিয়ারও একই অবস্থা। রাতের কথা মনে হতেই নিজের উপর রাগ উঠছে। কর্নিয়া অন্য কারো ভালোবাসা, আর আমি এটা কি করে করতে পারলাম? তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে যাই। ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি আসিফ ভাইয়া নেই। আমি মুচকি মুচকি হাসতে থাকি। রাতের কথা ভেবে চোখের কোণে লজ্জারা এসে ভর করেছে। আসিফ ভাইয়া ওয়াশরুম থেকে এসে আমার দিকে না তাকিয়েই বলে সরি কর্নিয়া, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। রাতে তোকে বারণ করলাম এসব না খেতে, শুনলি না। আমি ইচ্ছা করে কিছু করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। যা করার তো করেই ফেলেছো রাতে, এখন আর বলে কি লাভ? আমি এখন ওর কাছে কোন মুখে যাব? আমি কি হুঁশেছিলাম নাকি? তুই নিজেও তো হুঁশেছিলি না। যা হয়েছে সব ভুলে যা প্লিজ। কেন ভুলে যাব? আমার বর আমাকে কাল রাতে আপন করেছে, আমাকে তার ভালোবাসা উজাড় করে দিয়েছে। আমি তো কাল রাতের কথা কখনো ভুলবো না। তোর বর মানে তুই আমাকে বর হিসেবে মেনে নিয়েছিস? কর্নিয়া একটা চাদর পেঁচিয়ে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে আমার নাকে নাক ঘষতে ঘষতে বলে, গাধা একটা তুমি। বিয়ের দিন আব্বুর কাছে গিয়ে তোমার কথা বলেছি। আমি কি জানতাম না আব্বু তোমার সাথে আমাকে বিয়ে দিবে? আমি তো এটাই চেয়েছি আব্বু যেন তোমার সাথে আমার বিয়ে দিক। আমার ভালোবাসার মানুষকে পেতেই এমনটা করেছি।
তুই আমাকে ভালোবাসলে ওই যে ছেলের কথা বলছিস সেটা কি ছিল? আর স্বপ্নার সাথে আমার রিলেশন করিয়ে দেবার কথা বললাম, তুইও তো রাজি হয়ে গেলি। ওটা তো বলেছি তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি তাই। আর যখন স্বপ্নার কথা বলেছো তুমি আমাকে, ইচ্ছে করেছে তোমার নাক ফাটিয়ে দেই। তোমাকে আমি সে ছোট থেকে ভালোবাসি, তুমি কখনো আমার ভালোবাসা বোঝোইনি। আমাদের বাসায় গেলে ওই পেতনি স্বপ্নার পেছনে ঘুরেছ। আমার কতটা কষ্ট হয়েছে তুমি জানো? তাই তোমাকে কষ্ট দিতে অন্য ছেলের কথা বলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি, আর কাল রাতে ইচ্ছে করে ওসব খেয়েছি যাতে আমাদের মাঝে কিছু হয়। আমি তোর এত কাছে থেকে তোর ভালোবাসা বুঝতে পারলাম না? আমার এত কাছে আমার ভালোবাসা ছিল আর দূরে খুঁজে গেছি। তুমি কখনো আমাকে বুঝতেই চাওনি, আজও বুঝতে না যদি আমি না বলতাম। আর কখনো ভুল হবে না। এখন থেকে তোকে সবসময় এই বুকে রাখবো। তাহলে আমাকে প্রপোজ করো এখন। এই অবস্থায় প্রপোজ করব? আগে চেঞ্জ করে নে। এই অবস্থায় প্রপোজ করো। কর্নিয়ার কোমরে হাত রেখে আরও কাছে নিয়ে এসে ওর নাকে নাক ঘষতে ঘষতে বলি, চোখে নেশারা ভর করে। তুই চোখের সামনে থাকলে, তুই কাছে থাকলে খুশির আলো আমার চারপাশে ছড়িয়ে থাকে। তোর এমন মিষ্টি মিষ্টি ভালোবাসা সারা জীবন পেতে চাই। এই বুকে তুই চোখ বন্ধ করে শুয়ে থাক। কাল কি হবে না হবে সব ভুলে এই সময়টাকে একে অপরকে জীবনে সবটা দিয়ে ভালোবাসি। তোমার জীবনে সব কিছু দায়িত্ব আজ থেকে এই মুহূর্ত থেকে আমি নিলাম। কথা দিলাম, একটা ফুলের আসর তোর গায়ে লাগতে দিব না। সবসময় তোকে আগলে রাখবো এই বুকে। আই লাভ ইউ মামাতো বউ। আই লাভ ইউ টু মামাতো বর বলেই আমি আসিফ ভাইয়ার, না আর ভাইয়া নয়, আসিফের নাকে নাক ঘষতেই ওর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেই। এরপর কি হবে আর বললে আপনারাই লজ্জা পাবেন, তাই আর কিছু বললাম না। আজকের মতো আসছি, আপনারা সবাই ভালো থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।